হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অনস अगेन। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর 01 বুঝতেই পারছো, আমরা আজকে সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। আর এই চ্যাপ্টারের উপরে যাদের একটু ধারণা আছে তারা বুঝতেই পারছো যে এই চ্যাপ্টারটাই কিন্তু দুটো একটা ক্লাসে শেষ করা যাবে না। কাজেই এই চ্যাপ্টারের উপরে পর কিছু ভিডিও আপলোড হবে এবং তোমাকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে এবং ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে। আজকে আমরা শুরু করব আমাদের মূল আলোচনা। আজকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরেরই একটা ভাগ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মোটর। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একটা খুবই অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইলেকট্রিক্যাল মেশিন, যেটা কিনা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তো আমাদের টুডেজ টপিক স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তো শুরু করবার আগে একবার থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ভাগগুলো জেনে নেব, যে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে মূলত কত ভাগে পাই, কত ভাবে পাই। তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যেটা আমরা পাই, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর থ্রি টাইপস। একেবারে প্রাইমারিলি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর থ্রি টাইপস। কি কি সেগুলো? না, প্রথমে একদম শুরুতে আমরা যে মোটরটা পাই সেটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। সেকেন্ড ওয়ান আমরা যেটা পাই ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। এন্ড থার্ড ওয়ান ইজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর, স্লিপ রিং ইন্ডাকশন মোটর। বলে রাখা ভালো যে এখানে এই যে মোটরের যে ভাগগুলো তুমি দেখছো সবকটাই কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এখানে মোটরটা আলাদা আলাদা কেন? কেন স্কুইরেল কেজ, ডাবল স্কুইরেল কেজ এবং স্লিপ রিং এরা কেন আলাদা? আমি বলে রাখি যে এই যে সমস্ত মোটরগুলো তুমি দেখতে পাচ্ছ সবারই কিন্তু স্টেটর কনস্ট্রাকশন সেম। আবার বলি, সবারই স্টেটর কনস্ট্রাকশন সেম। ডিফারটা করে শুধুমাত্র এদের রোটর কনস্ট্রাকশনের উপরে, মানে এদের রোটর কনস্ট্রাকশনটা আলাদা আলাদা হয়। তো আজকে আমরা কিন্তু আলোচনা করব একদম স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর নিয়ে। আমরা আজকে ডাবল স্কুইরেল কেজ, স্লিপ রিং এগুলো ধরবো না। আমাদের মূল আলোচনা থাকবে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের উপরে। আমি একটু এর হিস্ট্রিটা বলি। হোয়াই ইটস নেম ইজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, হোয়াই স্কুইরেল কেজ। তো এটা জানা যায়, এটা শোনা যায় যে অনেক অনেক বছর আগে যখন এই মোটরটা আবিষ্কার হয়েছিল, মোটরটা যখন তৈরি হয়েছিল প্রথমে, তখন এই মোটরটার যে রোটরটা, বেসিক্যালি রোটর, আবার বলছি যে সবারই কিন্তু রোটর কনস্ট্রাকশন আলাদা, স্টেটর কনস্ট্রাকশন সমস্ত মোটরেরই কিন্তু সেম। তো এই যে রোটরটা তৈরি করা হয়েছিল না, সেই রোটরটা নাকি কাঠবেড়ালির খাঁচার মতো দেখতে, কাঠবেড়ালির খাঁচার মতো দেখতে। তো কাঠবেড়ালির খাঁচা আমরা এই জেনারেশনে খুব একটা দেখিনি। তো আগের কালের লোকেরা নাকি কাঠবেড়ালিটা ছিল পেট এনিম্যাল, মানে কাঠবেড়ালিকে বাড়িতে পোষা হতো। তো কাঠবেড়ালি পোষার জন্য একটা খাঁচা দরকার, সেই খাঁচা যেমন দেখতে হতো ঠিক এর স্কুইরেল কেজ রোটরটা, এই যে মোটরের যে রোটরটা, সেটাও কাঠবেড়ালির খাঁচার মতো দেখতে। কাজেই এটার নাম হচ্ছে স্কুইরেল কেজ রোটর। বর্তমানে এই রোটরটার সঙ্গে আমরা যদি সিমিলারিটি খুঁজি যে এই রোটরটা কেমন দেখতে, তাহলে আমরা পাই ঘুড়ির লাটাই। তোমরা দেখে থাকবে ঘুড়ির, একদম ঘুড়ির লাটাইয়ের মতো দেখতে হয়। সেই তার মানে বোঝা যাচ্ছে যে কাঠবেড়ালির খাঁচাটাও ঘুড়ির লাটাইয়ের মতোই দেখতে। তো যাই হোক, আমি সেগুলো বিস্তারিত পরে আরো আমাদের আলোচনার মধ্যে আসবে। আজকে শুরু করব স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের একদম আজকে কি কি দেখবো। প্রথম কথা, আমরা একটু কনস্ট্রাকশনটা ছুঁয়ে যাব, মানে কনস্ট্রাকশনটা সম্পর্কে কিছু আলোচনা করব, বিস্তর আলোচনা করব না যদিও এখানে। কনস্ট্রাকশন সম্পর্কে কিছু আলোচনা করব, তারপর আমরা মূলত স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে জেনারেট হয়। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে জেনারেট হচ্ছে, এটা শুধুমাত্র স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর নয়, আমি তোমাকে বলে রাখি। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা জেনারেট হয় সেটা সমস্ত মোটরেই হয়। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরেও হবে, স্লিপ রিং ইন্ডাকশন মোটরেও হবে। শুধু তাই নয়, আমরা এরপরে যখন সিনক্রোনাস মোটর পড়বো, তো সিনক্রোনাস মোটরের স্টেটরে যখন আমরা থ্রি ফেজ সাপ্লাই দিই, তখন সিনক্রোনাস মোটরের স্টেটরেও কিন্তু একটা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু জেনারেট হয়।
তো এই রিভলভিং ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা প্রথমত দেখে নেব, তারপর আমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল and its operation, working principle and its operation, এগুলো আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ, সাথে থাকো, ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো থ্রি ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশনের কথা যদি বলি, তোমরা দেখে থাকবে এই মোটরটা ইন্ডাস্ট্রিতে কিন্তু 90% এন্ড অ্যাবভ প্লেসে এই মোটরটা ব্যবহার হয়, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তো আমরা যে মোটরটা দেখে থাকি সেটা এরকম, তার একটা ইয়ক থাকে। ইয়ক মিন্স বডি বলতে পারো, বডি অথবা ইয়ক। এই ইয়কটা তৈরি হয় হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে। ফেরোম্যাগনেটিক, শুধুমাত্র মেটাল হলে চলবে না, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল হতে হবে। ফেরোম্যাগনেটিক কেন তোমরা জানবে যে ইয়ক কেন থাকবে। যে কোনো একটা মেশিন হোক কিংবা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হোক, যা কিছু হোক না কেন, সেই মেশিনটার কিন্তু একটা কভার থাকতে হবে, একটা কেবিনেট থাকতে হবে, যাতে করে ভেতরের পার্টস গুলো সুরক্ষিত থাকে বাইরের কোনো আঘাত থেকে। তো অবশ্যই ইয়কের কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে ভেতরের পার্টস গুলোকে সুরক্ষিত রাখা। এটা যেমন একটা কাজ করে, তাছাড়াও এই ইয়কটা আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা হচ্ছে এই মোটরের অপারেশনে। যখন এই মোটরটা অপারেট হয় তখন অপারেশনে কিন্তু সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে। কি করে? ইয়কটা কিন্তু এই মোটরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের পাথকে কমপ্লিট করে। পাথ PATH, পাথকে কমপ্লিট করে। ইয়কটা যদি আয়রন কিংবা স্টিলের না তৈরি হয়, এটা সাধারণত কাস্ট আয়রন অথবা কাস্ট স্টিল দিয়ে তৈরি হয়। এটা যদি আয়রন কিংবা স্টিল দিয়ে না তৈরি হয়ে এটা যদি কাঠ কিংবা পাথর দিয়ে তৈরি হতো, তাহলে কিন্তু এই পারপাসটা সার্ভ হতো না এবং এই মোটরটা কিন্তু কাজই করতো না। কাজেই ইয়কটা অথবা বডিটা শুধুমাত্র যে বাইরের আঘাত থেকে রক্ষা করছে এমন নয়, সে কিন্তু ম্যাগনেটিক পাথটা কিন্তু কমপ্লিট করছে। মানে চুম্বক বলরেখাগুলো যখন নর্থ পোল থেকে সাউথ পোল থেকে আবার নর্থ পোলে রিটার্ন যায়, তখন কিন্তু এই পাথটার মধ্যে দিয়ে যায়। তো এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। তো ইয়ক এটা বডি এবং এর কি করা থাকে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ইনার পেরিফেরিতে। এই যে ভেতরের ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভেতরের ওয়ালে কিন্তু সিলিকন স্টিল অথবা সফট আয়রন কোর থাকে। কোর মেটেরিয়ালটা কিন্তু অবশ্যই হাইলি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল হতে হবে এবং যার হিস্টারিসিস লসটা, মোদ্দা কথা হিস্টারিসিস লসটা কম হবে, হিস্টারিসিস লুপ এরিয়াটা কম হবে, এরকম মেটেরিয়ালকে সিলেক্ট করতে হবে। তো অ্যাভেলেবেল এরকম মেটেরিয়ালের মধ্যে আমরা সিলিকন স্টিলকে বেছে নিই সাধারণত। সামটাইমস আমরা কিন্তু সফট আয়রন কোর ও ব্যবহার করি। তো এই ইয়কের ইনার পেরিফেরিতে ভেতরের ওয়ালে সিলিকন স্টিল অথবা সফট আয়রন কোর থাকবে। সেই কোরটা এমন শেপে থাকবে যেন এই কোরের এই যে স্লট থাকে, নির্দিষ্ট সংখ্যায় স্লট থাকে। স্লটগুলো কেন? তোমরা দেখে থাকবে যে কোনো মোটরের স্টেটর বডিটা যদি তোমরা রোটরটাকে বের করে নিয়ে একটু দেখো, তাহলে দেখবে যে ওখানে ওয়াইন্ডিং করা থাকে, মানে ওখানে তার জড়ানো থাকে। তো ওয়াইন্ডিং করার জন্য আমার নির্দিষ্ট হাউস চাই, নির্দিষ্ট স্লট চাই। তো এরকম ইয়কের মধ্যে, ইয়কের ইনার পেরিফেরিতে যে কোর থাকে, সেই কোরের কিন্তু নির্দিষ্ট সংখ্যায় স্লট থাকে, যে স্লটের মধ্যে দিয়ে আমরা কিন্তু ওয়াইন্ডিংটা করি। এখানে কি ওয়াইন্ডিং করা হয়, এটা খুব ভালো প্রশ্ন যে এখানে কিভাবে ওয়াইন্ডিং করব। তো দেখো এখানে একটা সেট অফ কয়েল নেওয়া হয়, একটা সেট অফ কয়েল, যে সেটটা কিন্তু তিনটে কয়েলের সেট, মানে তিনটে আলাদা আলাদা কয়েল নেওয়া হয়। তিনটে কয়েল অবশ্যই ইউনিফর্ম ইন লেন্থ, ইউনিফর্ম ইন ক্রস সেকশনাল এরিয়া। তো তুমি মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যাই বলো না কেন, কিংবা ডাইমেনশনাল ক্যারেক্টারিস্টিক্স, তিনটে কয়েলই কিন্তু ইউনিফর্ম, আইডেন্টিক্যাল কয়েল, মানে তিনটে কয়েল সেম। এরকম তিনটে কয়েল নেওয়া হয়, নেমলি সাপোজ দ্যাট A, B and C। এই তিনটে কয়েলকে এই গোটা ওয়াল জুড়ে ইউনিফর্মলি, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং করা হয়। এদেরকে কিন্তু ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং করা হয়। মোদ্দা কথা
তিনটে সেট অফ কয়েলকে তুমি এখানে ওয়াইন্ডিং করবে। ওয়াইন্ডিং করার পরে তিনটে সেট অফ কয়েলে তুমি লক্ষ্য করতে পারছো যে তিনটে সেট অফ কয়েলের 6টা মাথা তোমার কাছে কিন্তু থাকবে। এই তিনটে সেট অফ কয়েলের 6টা মাথা যখন তুমি পাচ্ছ, তখন এই 6টা মাথাকে আমরা কি করি, আফটার ওয়াইন্ডিং শেষ হবার পর এই 6টা মাথাকে আমরা এই মোটরের টার্মিনাল বক্সে নিয়ে রেখে দিই। তো টার্মিনাল বক্সে যখন 6টা মাথা থাকবে তখন বুঝতে হবে যে মোটরটাকে আমি আইদার স্টার কানেকশন অর ডেল্টা কানেকশন, যে কোনো কানেকশন করে মোটরটাকে চালাতে পারি। কিন্তু সামটাইমস তুমি দেখবে অনেক 3 ফেজ ইন্ডাকশন মোটর তুমি এরকম দেখবে স্কুইরেল কেস, যার 3টে মাথা তুমি টার্মিনাল বক্সে পাচ্ছ, 3টে মাথা পাচ্ছ। তখন কি করা হয়, 3টে সিমিলার টার্মিনালকে ভেতরেই ওয়াইন্ডিং করার পর ভেতরেই শর্ট করে দেওয়া হয়। ভেতরেই শর্ট করে দেওয়া হলে বাকি থাকে আর 3টে টার্মিনাল, যে 3টে টার্মিনালকে কিন্তু তুমি টার্মিনাল বক্সে রেখে দিচ্ছ। এই যে 3টে মাথাকে শর্ট করা হলো, 3টে সিমিলার টার্মিনালকে যদি সরাসরি শর্ট করে দিই তাহলে সেই কানেকশনটাকে বলা হয় স্টার কানেকশন। সুতরাং এই মোটরটা কিন্তু ডেল্টায় আর চালানো যাবে না, কারণ এটা অলরেডি স্টার কানেক্টেড ইনসাইড, ভেতরেই স্টার কানেকশন করে দেওয়া হয়েছে। কাজে এই মোটরটাকে কিন্তু তখন আর ডেল্টায় চালানো যাবে না, তোমাকে কিন্তু বাধ্য হয়ে যতবারই এই মোটরটা চালাবে স্টারে চালাতে হবে। যাই হোক, তো এই এখানে যখন 3 ফেজ সাপ্লাই দেবে টার্মিনাল বক্সে, যখন 3টে টার্মিনাল পেলে অবশ্যই তুমি এখানে আর, ওয়াই এন্ড বি এই 3টে ফেজ সাপ্লাই দেবে। 3 ফেজ মোটর যেহেতু, 3 ফেজ যখন সাপ্লাই দেবে প্রত্যেকটা কয়েল কিন্তু, এই কয়েলটা আর ফেজ, এই কয়েলটা ওয়াই ফেজ এবং এই কয়েলটা বি ফেজ, এরকম সাপ্লাই পাবে। তোমরা জানবে যে আর ওয়াই বি, একটু ভালো করে লক্ষ্য করো, আমরা পলিফেজে দেখেছি যে আর ফেজ, সাপোজ দ্যাট দিস ইজ ইউর আর ফেজ, এবং ওয়াই ফেজ এবং বি ফেজের মধ্যে সাপোজ দ্যাট দিস ইজ ইউর বি ওয়াই ফেজ। তো আমার কাছে ইয়েলো ইঙ্ক নেই, কাজে এগুলো দিয়ে আঁকতে হচ্ছে। and this one is your red, yellow, blue, suppose that। তো 3টে কালার, বেসিক্যালি 3টে কালার, তো এরকম কিন্তু তুমি পাবে। এদেরকে যদি তুমি 3টে ফেজের, তুমি যদি সাইন ওয়েভে ডায়াগ্রাম ড্র করো তাহলে কিন্তু তুমি তাদের এরকম শেপ পাবে। কেন এরকম তোমরা জানবে, 3টে ফেজের মধ্যে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল থাকে, মানে ডিসপ্লেসমেন্ট থাকে, 120 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট থাকে। এটা দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে 3টে ফেজেরই ভোল্টেজ কিংবা কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু সেম হতে পারে না। কারণ সাপোজ দ্যাট এটা ইয়েলো ফেজ, তো ইয়েলো ফেজে যখন হাই, বাকি দুটো ফেজের কিন্তু ইন্টেন্সিটি লো। সাপোজ দ্যাট এই ফেজটা যখন এতটা ম্যাগনিটিউড নিয়ে আছে, তখন বাকি দুটো ফেজ কিন্তু কম্পারেটিভলি লো ম্যাগনিটিউডে আছে, অথবা অপোজিট ইন পোলারিটিতে অ্যাক্ট হচ্ছে। মানে এটা দিয়ে কারেন্টটা যদি এন্টার করে, এটা দিয়ে কারেন্টটা যদি এন্টার করে, তাহলে বাকি দুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে সিম্পলি, কারণ এদের ডাইরেকশনটা রিভার্স দেখতে পাচ্ছ। অনেক সময় এটা দেখা যায়, দেখো এটা দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই যে এতটা ম্যাগনিটিউড, এবং এই বাকি দুটো দিয়ে, বাকি দুটোর পজিটিভ ম্যাগনিটিউড, এটারও পজিটিভ ম্যাগনিটিউড, এটারও পজিটিভ ম্যাগনিটিউড, বাকি দুটো দিয়ে কারেন্ট কিন্তু এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাকি দুটো দিয়ে ঢুকছে। তো এরকমই হয় যে কখনো একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টেনিয়াস টাইমে এরকমটা হতে পারে না যে 3টে ফেজেরই কারেন্ট কিংবা ভোল্টেজ এর ইন্টেন্সিটি সেম, অথবা ভোল্টেজ কিংবা কারেন্টের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এটা হতে পারে না। যখন এই কয়েলটার কারেন্ট কিংবা ভোল্টেজ ম্যাক্সিমাম, তখন এই কয়েলটা আইদার মিনিমাম নইলে উল্টো পোলারিটি, এই কয়েলেরও তাই, আইদার মিনিমাম নইলে উল্টো পোলারিটি, এই সেটা আমরা পলিফেজ থেকে পেয়ে যাই। তো কাজেই এখানে যখন 3 ফেজ সাপ্লাইটা দেবে, দেখো এ সেট অফ কয়েলটা যখন সব থেকে বেশি ইলেকট্রিসিটি পাবে, তখন বি সেট অফ কয়েল এবং সি সেট অফ কয়েলটা কিন্তু অপেক্ষাকৃত কম ইলেকট্রিসিটি পাবে কিংবা উল্টো পোলারিটিতে যাবে। তো মনে করা যাক যে কোনো একটা নির্দিষ্ট সময়ে এ সেট অফ কয়েলটা সব থেকে বেশি ইলেকট্রিসিটি পাচ্ছে,
তার মানে এই সেট অফ কয়েলটা সব থেকে বেশি ম্যাগনেটাইজ হচ্ছে, মাইন্ড ইট, সব থেকে বেশি ম্যাগনেটাইজ হচ্ছে। তুমি যদি এটা এখানে কয়েলকে ছেড়ে দিয়ে একটা ল্যাম্প রাখো, তাহলে এই ল্যাম্পটা সব থেকে বেশি জোরে জ্বলবে। তখন দেখা যাচ্ছে এরাও যদি ল্যাম্প হয়, তাহলে এই ল্যাম্প দুটো দেখা যাচ্ছে খুব অল্প জ্বলবে, কোনো ল্যাম্পটা হয়তো জ্বলবে না। কিন্তু এই অবস্থা, এই যখন সব থেকে বেশি ইলেকট্রিসিটি পাচ্ছে, ডেফিনেটলি সব থেকে বেশি ম্যাগনেটিক ক্যারেক্টার, এর ইন্টেন্সিটি সব থেকে বেশি হচ্ছে। কিন্তু এটা তো পার্মানেন্ট কোনো ব্যাপার নয়, একটু পরেই তো এর ইলেকট্রিসিটি কমবে। এর ইলেকট্রিসিটি যখনই কমবে, তখন অ্যাকর্ডিং টু দিস সাইন ওয়েভ তুমি দেখো যে পাশেরটার, এটা যদি আর ফেজ হয় তো ওয়াই ফেজের তখন কিন্তু ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, ওয়াই ফেজের ইন্টেন্সিটি বাড়তে থাকবে, এটা তখন কিন্তু কমতে থাকবে। সিমিলারলি এটা বেড়ে গিয়ে আবার যখন কমতে থাকবে, তখন এই বি ফেজের মানে সি কয়েলের ম্যাগনেটিক ইন্টেন্সিটি কিন্তু বাড়তে থাকবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বিকজ অল কয়েলস আর 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ইন ডিসপ্লেসমেন্ট। তো তিনটে সেট অফ কয়েলের ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট থাকার দরুন একবার এ ম্যাগনেট হচ্ছে, তারপর এক্ষুনি এ ম্যাগনেট হচ্ছে, তারপর এক্ষুনি এ ম্যাগনেট হচ্ছে, আবার ফিরে এসে এ ম্যাগনেট হচ্ছে, এভাবে চলতে আছে। তো তুমি যদি মনে করো যে এই কয়েলগুলোকে, সাপোজ দ্যাট এই গোটা ওয়াল জুড়ে, স্টেটরের ইনার পেরিফেরিতে গোটা ওয়াল জুড়ে লক্ষ্য করো ভালো করে, গোটা ওয়াল জুড়ে তুমি কি করছো, সাপোজ দ্যাট এটা এই আর সেটের কয়েল, আর সেটের কয়েল, এটা ওয়াই সেটের কয়েল, এটা ওয়াই সেটের কয়েল। আর মোদ্দা কথা তুমি কি করতে চাইছো, তুমি এটা আর সেটের কয়েল, এটা আর সেটের কয়েল, এটা সাপোজ দ্যাট ওয়াই সেটের কয়েল, এটা সাপোজ দ্যাট বি সেটের কয়েল। তো কি হচ্ছে, এভাবে পরপর সাজাচ্ছ, এভাবে পরপর সাজাচ্ছ, আবার আর সেটের কয়েল, তারপর ওয়াই বি সেটের কয়েল আর ওয়াই সেটের কয়েল, তারপর আবার বি সেটের কয়েল। তো এভাবে তুমি পরপর সাজিয়ে চলেছো, মোদ্দা কথা পরপর সাজাচ্ছ। তো এভাবে যদি সাজাও, তো প্রথমত এই সেট অফ কয়েলটা ম্যাগনেট হবে, ম্যাগনেটিক ইন্টেন্সিটি সাপোজ দ্যাট এটা নর্থ হলো, নর্থ হলো, তো এর উল্টো দিকে একটা সাউথ পোল হবে, যদি এটাকে ঠিকঠাক ভাবে সাজানো হয়। তুমি যদি নিজের কপিতেও করো দেখতে পাবে এর উল্টো দিকে একটা সাউথ পোল। এবারে এই নর্থ কিছুক্ষণ পরে এই নর্থ পোলটার ইন্টেন্সিটি কমবে, তখন এর ইন্টেন্সিটি যত কমবে, এই সেট অফ কয়েলের ইন্টেন্সিটি কিন্তু তত বাড়বে, ম্যাগনেটিক ইন্টেন্সিটি। তখন কার্যত কয়েল কয়েলের জায়গায় পড়ে থাকে, ম্যাগনেটটা শিফট করে যায় পাশের কয়েলে, ম্যাগনেটটা, সুতরাং এখানে আর তখন থাকে না, এখানে চলে আসে। এখানেও তো চিরস্থায়ী নয়, এখান থেকেও এর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিসিটি তো কমবে। যখনই এর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিসিটি কমে যাবে, তখনই পাশেরটা বেড়ে যাবে, সুতরাং নর্থ পোলটা এখানে চলে আসবে। সিম্পলি এর আবার যখন কমে যাবে, তখন নর্থ পোলটা এখানে চলে আসবে, এর যখন আবার কমে যাবে, নর্থ পোলটা এখানে চলে আসবে। এভাবে এই ম্যাগনেটটা এভাবে ঘুরবে। আমি বলছি যে এখানে যদি নর্থ পোল থাকে, ঠিক তার উল্টো দিকে এই সেটের একটা কয়েল থাকবে, যেটা এখানে হয়তো আমার ঠিকঠাক ভাবে সাজানো হয়নি, এখানে কিন্তু তখন এরকম একটা কয়েল থাকবে। তো কাজেই সেখানে একটা সাউথ পোল হবে। তো প্রথমে কি দেখছি, ম্যাগনেটটা এরকম অ্যাক্সিসে ছিল, একটু পরে কি দেখবো, ম্যাগনেটের অ্যাক্সিসটা এরকম হবে। তারপরে কি দেখবো, এখানে নর্থ ছিল, এখানে সাউথ ছিল, তারপরে এখানে নর্থ এলো, এখানে সাউথ এলো, তারপরে অ্যাক্সিসটা এখানে এলো, এখানে নর্থ এলো, এখানে সাউথ এলো, তারপরে অ্যাক্সিস এরকম ঘুরে যাবে, এখানে নর্থ, এখানে সাউথ। তো দেখতেই পাচ্ছ, তারপরে এরকম ঘুরে যাবে, এখানে নর্থ, এখানে সাউথ। তো দেখো ম্যাগনেটটা কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট করছে, ম্যাগনেটটা রোটেট করছে। আমি বারবার বলছি, এখানে কিন্তু কয়েলের জায়গাতেই কিন্তু স্ট্যান্ড আছে, কিন্তু ম্যাগনেটটা রোটেট করছে। তো এই ম্যাগনেটটা রোটেট করছে কেন? এই ম্যাগনেটটা রোটেট করছে তার মূল কারণ হচ্ছে যে তিনটে ফেজের মধ্যে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট আছে। মনে করা যাক যে তিনটে ফেজের মধ্যে কোনো ডিসপ্লেসমেন্ট নেই, মানে যখন আর ফেজের ইন্টেন্সিটি হাই, তখন ওয়াই ফেজের ইন্টেন্সিটিও হাই, তখন ব্লু ফেজের ইন্টেন্সিটিও হাই। তাহলে তারা কি হবে, একই সাথে ম্যাগনেটাইজ হবে এবং একই সাথে ডিম্যাগনেটাইজ হবে। মনে করা যাক যে এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ,
তো কি হচ্ছে, একই সাথে তাদের ম্যাক্সিমাম হচ্ছে, একই সাথে জিরো হচ্ছে, একই সাথে আবার নেগেটিভ ম্যাক্সিমাম হচ্ছে, একই সাথে জিরো হচ্ছে। কাজেই তখন কিন্তু তারা যা কিছু ম্যাগনেটিক ইন্টেন্সিটি তাদের মধ্যে গেইন হোক না কেন, একই সাথেই কিন্তু সেই গেইনটা হবে এবং একই সাথে লুজ করে যাবে। তখন রোটেশনের কোনো ম্যাটার থাকবে না। তো তুমি কি করেছো, এই তিনটে সেট অফ কয়েলকে ইউনিফর্মলি এখানে আর সেটের কয়েল রাখলে, তারপরে আবার এখানে শেষ করলে, এখানে এসে রাখলে, তারপরে এখানে শেষ করলে, এখানে এসে রাখলে, এবারে যে গ্যাপটা রেখেছো সেখানে বি আর ওয়াই, আর এর পরে ওয়াই রাখলে, ওয়াই, তারপরে বি রাখলে, এভাবে পরপর ওয়াইটাকে ব্যবহার করলে এভাবে। তো যদি এবারে তারপরে এদেরকে আর ওয়াই বি সাপ্লাই দাও, আর ওয়াই বি সাপোজ দ্যাট সাপ্লাই দাও, তো কি হবে, আর ওয়াই বি ওই যে ওখানে যেমনটা দিয়েছে, তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা বনবন করে ঘুরবে, বনবন করে ঘুরবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা কত জোরে ঘুরবে, এটা একটা কিন্তু খুব সঙ্গত প্রশ্ন, যে ম্যাগনেটিক ফিল্ডটা যে ঘুরবে সেটা কত জোরে ঘুরবে। দেখে নেওয়া যাক যে ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা কত। দেখো স্পিড আমরা ঠিক এর আগের ক্লাসে, তুমি যদি দেখতে চাও সেখানে সম্পূর্ণ প্রুফ করা রয়েছে। তোমাকে তখন ইউটিউবে গিয়ে সার্চে গিয়ে তোমাকে সার্চ করতে হবে why n equals to 120 f by p, why n equals to 120 f by p, মানে এই স্পিডটা n equals to 120 f by p কেন এটা হয় সেটার কিন্তু বিস্তারিত কিন্তু প্রুফ ওখানে দেওয়া আছে, আমরা এটাকে প্রুফ করেছিলাম। তো তোমাকে সার্চ করতে হবে why n equals to 120 f by p এবং সাথে জুড়ে দিতে হবে সাইন ওয়েভ দ্য রিভার্স সুইং, তুমি ভিডিও পেয়ে যাবে। এখন যে এই যে স্পিডটা না, এই যে স্পিডে ম্যাগনেটটা বনবন করে ঘুরছে, মোদ্দা কথা, সেই স্পিডটাকে আমরা বলি ns, s ফর সিনক্রোনাস, s ফর সিনক্রোনাস। যদিও এটা সিনক্রোনাস মোটর নয়, কিন্তু এই যে স্পিডটা, এই স্পিডটাকে কিন্তু আমরা সিনক্রোনাস স্পিড বলি, সিনক্রোনাস স্পিড বলি। এবং সিনক্রোনাস মোটরের বেলায় এই স্পিডেই রোটরটা ঘুরে বলে ওই মোটরের নাম হয়েছিল সিনক্রোনাস মোটর। তো যাই হোক, এই স্পিডটাকে আমরা সিনক্রোনাস স্পিড বলি। তো এই স্পিডটা ডিপেন্ড করে মূলত ফ্রিকোয়েন্সি এন্ড পোলের উপরে। দেখো আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি সাধারণভাবে কনস্ট্যান্ট থাকে এবং 50 হার্টজ। তো মনে করা যাক যে সাপ্লাইটা তুমি এখানে প্রোভাইড করেছো সেই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। দেখো 120 কোথা থেকে এলো, আমার পেছনের ক্লাসটা যদি একটু দেখো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয়, তো 50 ডিভাইড বাই, মনে করা যাক যে এই মোটরটাতে তুমি যে ওয়াইন্ডিংটা করেছো, যেভাবে ওয়াইন্ডিংটা করেছো, তাতে করে পোল সংখ্যা হয়েছে 4টে। তুমি তোমার ওয়াইন্ডিং এর উপরে নির্ভর করবে যে পোল কতগুলো তুমি বানাচ্ছ। তো এখানে যদি 4টে পোল হয় তাহলে এটা গিয়ে দাঁড়ায় 1500-তে, 1500 আরপিএম, কিন্তু রেভুলেশন পার মিনিট, মানে 1 মিনিটে এই মোটরটা 1500, মোটরটা নয়, এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটিক অ্যাক্সিসটা 1 মিনিটে 1500 পাক ঘুরবে 1 মিনিটের মধ্যে। মানে অত্যন্ত মেনে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। 1 মিনিটে 1500 পাক ঘুরবে মানে 1 সেকেন্ডের মধ্যে 25 পাক ঘুরে আসবে কিন্তু ম্যাগনেটটা। কাজে এরকমটা হয়, এরকমটা কিন্তু মোটরে হয়, কোনো অসম্ভব কিছু নয়। তো 1500 পাক ঘুরছে, কে ঘুরছে না ম্যাগনেটটা ঘুরছে। দেখো ম্যাগনেটটা বনবন করে যে স্পিডে ঘুরছে সেই স্পিডটাকে আমরা সিনক্রোনাস স্পিড বলছি। তো এ পর্যন্ত তো ক্লিয়ার হলো। এই কেন আমরা এরকমটা করতে গেলাম, দেখো এইটাকে, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটাই হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এবং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আমি বলছিলাম যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড খুব ইম্পর্টেন্ট সমস্ত মোটরে। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, এখানেও যেভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ডাবল স্কুইরেল কেজে একইভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, স্লিপিং ইন্ডাকশন মোটরে একইভাবে হচ্ছে, ইভেন আফটার সিনক্রোনাস মোটরেও কিন্তু একইভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। যদিও আমি তোমাকে বারংবার বলেছি যে স্টেটর কনস্ট্রাকশন কিন্তু সমস্ত মোটরেরই সেম, এবং প্রত্যেককেই যেহেতু 3 ফেজ সাপ্লাই দেওয়া হচ্ছে, প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবং যেই স্পিডে ম্যাগনেটটা রোটেট করবে সেটাকে বলবো ns, সিনক্রোনাস স্পিড, এবং তার ফর্মুলা হচ্ছে 120 f by p। এই স্পিডে কিন্তু রোটেট করবে। আমি কেন এটা করতে গেলাম, এখন সবথেকে বড় প্রশ্ন, কেন এটা করতে গেলাম? দেখো আমাকে মোটরকে ঘোরাতে হবে, মোটরকে যদি ঘোরাতে পারি তাহলে তাকে দিয়ে আমি কিছু মেকানিক্যাল কাজ করিয়ে নিতে পারবো, আমাদের উদ্দেশ্য সেটাই। তো এখন এই উদ্দেশ্য সাধন করতে গেলে আমাদের কি করতে হবে, এটা মুছে দিলাম। তো এই উদ্দেশ্য সাধন করতে গেলে আমাদের এর মধ্যে একটা রোটরকে প্লেস করতে হবে। চলে আসি রোটরে। এতক্ষণ ধরে আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে স্টেটর কনস্ট্রাকশন নিয়ে। স্টেটর
construction and rotating ম্যাগনেটিক ফিল্ড। এবার চলে আসবো রোটরে। যে রোটরটাকে অ্যাকচুয়ালি রোটরটাকে যদি ঘোরাতে পারি তবেই কিন্তু আমার যে টার্গেট সেটা অ্যাচিভ করতে পারবো। রোটরকে ঘোরাতে পারলেই আমার শ্যাফট ঘুরবে, শ্যাফটের সঙ্গে কোনো মেকানিক্যাল লোড কানেক্টেড করে দেবো, সেই মেকানিক্যাল লোডটাকে কিন্তু সে নিয়ে ঘুরবে। এটাই আমার উদ্দেশ্য। সেই মেকানিক্যাল ওয়ার্কটা করার জন্য আমি এই মোটরটার এত কিছু করছি। তো রোটর কি এরকম হয় দেখে নাও। দেখো রোটর হয় স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটর হয় অনেকটা এরকম। এটা সাপোজ দ্যাট ইওর শ্যাফট, রোটরটা হয় সিলিন্ড্রিক্যাল শেপের রোটর হয়। এই রোটরটা তৈরি হয় কিন্তু সিলিকন স্টিল কোর অথবা সফট আয়রন কোর দিয়ে। মাইন্ড ইট, এটাও কিন্তু সেই পারপাস একই, টু রিডিউস দ্য হিস্টেরিসিস লস। দিস ইজ ওয়াই সিলিকন স্টিল অর সফট আয়রন কোর সিম্পলি। এবং এই যে কোরগুলো ব্যবহার করা হচ্ছে স্টেটরে এবং রোটরে উভয় ক্ষেত্রেই কিন্তু এরা কিন্তু ল্যামিনেটেড কোর হয়, মানে সলিড ড্রাম টাইপ একটা সলিড সিলিকন স্টিলের বড় পিস নিয়ে এসে তুমি এখানে লাগিয়ে দিলে হবে না, হবে কিন্তু পারফরমেন্স অত্যন্ত কমে যাবে। কেন কমে যাবে? কারণ এখানে লসটা অনেক বেড়ে যাবে। কি টাইপের লস বেড়ে যায়? এর জন্য এডি কারেন্ট লস বেড়ে যায়। তো এডি কারেন্ট লসকে কমানোর জন্য আমরা কি করি? এইটাকে সলিড ব্যবহার করি না, এটাকে ল্যামিনেটেড শীটের ব্যবহার করি। ল্যামিনেটেড শীট মানে এইটাকে পাতলা পাতলা শীট, ওই রকম শেপেরই একটা সিলিকন স্টিল বডিকে পাতলা পাতলা শীটে কাটা হয়। কেটে সেটাকে ভার্নিশে চুবিয়ে, মানে তার উপর একটা ইনসুলেশন দেওয়া হয়, আঠার ইনসুলেশন। ভার্নিশ ওয়ান টাইপ অফ লিকুইড গাম। তো এই যে ইনসুলেশনটা দেওয়া হয় যাতে করে একটা স্ট্যাম্পের সঙ্গে, একটা ল্যামিনেশনের সঙ্গে আর একটা ল্যামিনেশনের কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট না থাকে। তো এগুলো আমার এডি কারেন্ট লস এন্ড হিস্টেরিসিস লস এর উপরে আলাদা ক্লাস নেওয়া আছে। তুমি ইউটিউবে গিয়ে সার্চ করে সাথে জুড়ে দেবে সাইন ওয়েভ দ্য রিভার্স সুইং, তুমি কিন্তু পেয়ে যাবে। তো কাজেই এটাও সিলিকন স্টিল। তো এটাকে মূলত এরকম ড্রাম টাইপ দেখতে হয়। আর এর এই আউটার পেরিফেরিতে নির্দিষ্ট সংখ্যায় এরকম লম্বা লম্বা স্লট থাকে। এটা একটা স্লট, সাপোজ স্লট, এখানে একটা স্লট। তো স্লট মানে এর মধ্যেই তোমরা বুঝতে পেরে গেছো যে স্লট আর কিছুই নয়, এটা হচ্ছে যে কন্ডাক্টর গুলো ওয়াইন্ডিং করা হয় সেই ওয়াইন্ডিং এর হাউস, ওর মধ্যে দিয়ে পাঠানো হয়। তো এরকম স্লট আছে, সাপোজ এরকম গোটা পেরিফেরি জুড়ে কিন্তু নির্দিষ্ট সংখ্যায় স্লট আছে, যে স্লটের মধ্যে এবারে আমি ওয়াইন্ডিং করব। কিন্তু এখানে একটু ওয়াইন্ডিংটা সম্পূর্ণ অন্যরকম, সম্পূর্ণ স্পেশাল টাইপ ওয়াইন্ডিং করা হয় স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটরে। অন্য কোন মোটরের সঙ্গে এর ওয়াইন্ডিং কিন্তু মেলে না। কেন স্পেশাল কেস? এই কারণে বলছি, এখানে এই যে স্লটের যা লেন্থ, ইনফ্যাক্ট এই যে ড্রামের যা লেন্থ, এই লেন্থের সাইজে এরকম মোটা মোটা কপারের বার, সামটাইমস অ্যালুমিনিয়াম বার, অ্যালুমিনিয়াম হলে একটু পারফরমেন্স কমে যাবে, এরকম কপারের মোটা বার এরকম কাটা হয়। কোন সাইজে? এই সাইজে কেটে কেটে যতগুলো স্লট আছে ততগুলো বার এরকম তোমাকে নিতে হবে। নিয়ে প্রত্যেকটা স্লটের মধ্যে এক একটা করে বার বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে তার মানে প্রত্যেকটা আলাদা 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 আলাদা, কারোর সঙ্গে কারোর যোগ নেই। বসিয়ে দেবার পরে ফাইনালি তুমি কি করবে? বসিয়ে দেবার পরে ফাইনালি সমস্ত বারের মাথাগুলোকে একটা কপারের স্ট্রিপ, যেটাকে বলা হয় এন্ড রিং, কপারের স্ট্রিপ দিয়ে শর্ট করে দেওয়া হয়। যেমনি এ পাশে শর্ট করা হয় তেমনি কিন্তু এ পাশেও শর্ট করা হয়, এ পাশেও শর্ট করে দেওয়া হয়। কপারের স্ট্রিপ দিয়ে সমস্ত বারের মাথাগুলো শর্ট করে দেওয়া হয়। উদ্দেশ্যটা কি এবারে বুঝতে পারবে। তো মনে করা যাক যে তোমার যে রোটরটা, সেই রোটরটা এখানে তুমি প্লেস করেছো। তো বলে রাখি যে এই স্টেটর ওয়াইন্ডিং এবং রোটরের মধ্যে যে এয়ার গ্যাপটা থাকে সেই এয়ার গ্যাপটা কিন্তু একদমই মিনিমাম। তো এটা তোমার রোটর, সাপোজ দ্যাট এটা তোমার রোটর। তো রোটরে কি আছে? এরকম কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টর মোটা মোটা তার,
মোটা মোটা তার, এবং যাদের উভয় সাইডে কিন্তু শর্ট করে দেওয়া বাই আ সুইটেবল এন্ড রিং। মাইন্ড ইট। এবারে কি হচ্ছে দেখো, এখানেই ওয়ার্কিং প্রিন্সিপাল, এখানেই এর অপারেশন। এবারে কি হচ্ছে দেখো, স্টেটরের যে ম্যাগনেটটা রোটেট করছে, মোদ্দা কথা স্টেটর ম্যাগনেট বন করে ঘুরছে। স্টেটর ম্যাগনেট যখন ঘুরছে তখন স্টেটরের এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, দেখো ম্যাগনেট যদি ঘুরছে তাহলে সেটাকে রোটেটিং ম্যাগনেট বলা যায়। তাহলে রোটেটিং ম্যাগনেট হলে সেই ম্যাগনেটের যা ফ্লাক্স তাকে রোটেটিং ফ্লাক্স বলা যায়। তো এই রোটেটিং ফ্লাক্সটাকে চেঞ্জেবল ফ্লাক্সও বলা যেতে পারে। কিরকম কিরকম না, চেঞ্জেবল ফ্লাক্স এই সেন্সে, এই ম্যাগনেটটা যখন এখানে সাপোজ দ্যাট একটা নর্থ পোল, এই ম্যাগনেটটা যখন এই কয়েল, সাপোজ দ্যাট এই দুটো কয়েলকে আমি একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই দুটো কয়েলকে পাস করবে, তখন এই দুটো কয়েলে এই নর্থ পোলের ম্যাগনেটিক ফ্লাক্স গুলো, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো এই দুটো কন্ডাক্টরে লিংক করবে, ডেফিনেটলি লিংক করবে। এবং যখন সরে যাবে আর লিংক করবে না। সরে কোথায় যাবে, সরে যাবে এর সামনে যাবে, তখন একে লিংক করবে। এর থেকে যখন পাস হয়ে বেরিয়ে যাবে, নর্থ পোলটা এর থেকে পাস হয়ে যখন বেরিয়ে যাবে, তখন একে আর লিংক করবে না, একে লিংক করবে। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কন্ডাক্টরে কিন্তু চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স লিংক করছে। মোদ্দা কথা চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স লিংক করছে প্রত্যেকটা কন্ডাক্টরে। এরকম যদি হয়, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপাল কি বলছে? সেই প্রিন্সিপাল বলছে যদি কোনো কন্ডাক্টর, ডেফিনেটলি এগুলো কন্ডাক্টর, এগুলো কপারের বার, তো যদি কোনো কন্ডাক্টর চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স লিংক করে, তাহলে সেই কন্ডাক্টরে ইএমএফ প্রডিউস হবে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এর মধ্যে ইএমএফ প্রডিউস হয়ে যাবে। যদি কনস্ট্যান্ট রেটে ফ্লাক্স লিংক করতো তাহলে কিন্তু ইএমএফ প্রডিউস হতো না, মোদ্দা কথা। তাহলে এর মধ্যে ইএমএফ জেনারেট হয়ে যাচ্ছে। ইএমএফ জেনারেট হলেই বা হবে কি? হচ্ছে ইএমএফ জেনারেট। কিন্তু তো প্রথম কথা, এখানে যে ইএমএফটা জেনারেট হচ্ছে সেটাকে আমরা E2 দিয়ে ডিনোট করি। কেন E2? দেখো, এই যে ইএমএফটা জেনারেট হচ্ছে, এই ইএমএফটা কি মিউচুয়াল ইন্ডাকশনের দরুন জেনারেট হচ্ছে না? মিউচুয়াল ইন্ডাকশনের দরুন জেনারেট হচ্ছে কিন্তু, কারণ এর ফ্লাক্সটা একদম ট্রান্সফরমারের অ্যাকশন, ট্রান্সফরমার যে প্রিন্সিপালে কাজ করে ঠিক সেই প্রিন্সিপালে এ দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে আছে সাপোজ দ্যাট, তাহলে এর ফ্লাক্স ম্যাগনেট রোটেট করছে। তো ম্যাগনেট রোটেট করছে, কোনো তো প্র্যাকটিক্যালি কোনো পার্সেল রোটেশন হচ্ছে না। কাজেই চেঞ্জেবল ফ্লাক্স লিংক করে এর মধ্যে যে ইএমএফটা উৎপন্ন হলো সেটা একদম ট্রান্সফরমারিং অ্যাকশনের জন্য হলো। তো এটাকে ট্রান্সফরমারের মতো করে যদি ভাবি, তাহলে এটাকে সেকেন্ডারি সাইড ভাবা যায়, সেকেন্ডারি সাইড। এবং ট্রান্সফরমারে যেমন প্রাইমারি সাইডে আমরা সাপ্লাই দিই, এখানেও কিন্তু এই স্টেটর ওয়াইন্ডিং গুলোকে প্রাইমারি হিসাবে ভাবা যায়, কারণ এখানে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছি। তো এখানে যে ইএমএফটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা E2 বলছি। আচ্ছা, এই ইএমএফ উৎপন্ন হয়ে আমাদের লাভ কি? দেখো, লাভ এখনই আমরা দেখতে পাবো না, একটু পরে দেখতে পাবো। কিরকম? এই ইএমএফটা যখন উৎপন্ন হচ্ছে, দেখো কোনো বডিতে ইএমএফ উৎপন্ন হলেই কি তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে? না, কারেন্ট ফ্লো হবে তার কোনো মানে নেই। কারেন্ট ফ্লো হতে গেলে কি হতে হবে না, কারেন্ট ফ্লো হতে গেলে সেই বডিটাকে কিংবা সেই কন্ডাক্টরটাকে ক্লোজ সার্কিট হতে হবে। ক্লোজ সার্কিট মানে সাপোজ দ্যাট মনে করা যাক যে এই সাইডের কন্ডাক্টর গুলোতে এই নর্থ পোলের ফ্লাক্স লিংক করছে, আর এই সাইডের কন্ডাক্টর গুলোকে কোনো একটা ইনস্ট্যান্টিনিয়াস টাইমে সাউথ পোলের ফ্লাক্স গুলো লিংক করছে। তাহলে অপোজিট পোলারিটির পোলের ফ্লাক্স যদি লিংক করে, সাপোজ এদিকে প্লাস 10 ভোল্ট উৎপন্ন হলো সবকটা কন্ডাক্টর মিলে সাপোজ দ্যাট, তাহলে এদিকেও কি হবে? এদিকেও সেম নাম্বার অফ কন্ডাক্টর আছে, আমি একদম সরাসরি ইকুয়াল টু দুটো ভাগে ভাগ করেছি, তাহলে এদিকে -10 ভোল্ট উৎপন্ন হবে। তো দেখো এদিকে কেন মাইনাস? কারণ এটা অপোজিট পোলারিটির ফ্লাক্স কিন্তু পাচ্ছে, আর এ কিন্তু অপোজিট পোলারিটির ফ্লাক্স পাচ্ছে। কাজেই এখানে 10 ভোল্ট হলে এখানে 10 ভোল্ট হবে, বাট দুজনের পোলারিটি আলাদা হবে। তোমাকে আগেই বলেছি যে এই সমস্ত কন্ডাক্টর গুলো কিন্তু কপার স্টিক দিয়ে শর্ট করে রাখা হয়েছে। দেখো, প্লাস ভোল্টেজ আর মাইনাস ভোল্টেজকে যদি শর্ট করে রাখা হয় তাহলে কি হবে? এখানে এটাকে শর্ট সার্কিট বলা যায়। শর্ট সার্কিট, ক্লোজ সার্কিট তো আমরা বলি যে কোনো লোডের মাধ্যমে যদি শর্ট করা হয়, কিন্তু এটা কিন্তু ডেড শর্ট, কমপ্লিটলি ডেড শর্ট করা হয়েছে। তো ডেড শর্ট করা হলে শর্ট সার্কিটিং কারেন্ট ফ্লো হবে। শর্ট সার্কিটিং কারেন্ট মানে কি? শর্ট সার্কিটিং কারেন্ট মানে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট। ঠিক তাই, এখানেও সেই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টই ফ্লো হবে। তো যে কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো হবে তার ইন্টেন্সিটি অত্যন্ত বেশি, তার পরিমাণ অত্যন্ত বেশি। সেই কারেন্টটাকে তুমি কি কারেন্ট বলবে? সেটাকে I2 দিয়ে ডিনোট করবে অবশ্যই। I2 মানে সেকেন্ডারি কারেন্ট, যদি সেকেন্ডারি ভোল্টেজ বলতে পারো তো সেকেন্ডারি কারেন্ট। এবং
এই E2 এবং I2 যখন এর মধ্যে জেনারেট হবে তখন এর E2 I2 এর মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টও চলে আসবে, কারণ এই যে সার্কিট এই যে বডিটা, এই বডিটা কিন্তু হাইলি ইন্ডাকটিভ বডি, মাইন্ড হাইলি ইন্ডাকটিভ বডি, কারণ এখানে কিন্তু আয়রন কোর প্লেস করা রয়েছে। তো আয়রন কোর থাকার জন্য বডিটা হাইলি ইন্ডাকটিভ বডি হয়। তো এই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে অবশ্যই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে, কারণ এরা কিন্তু অল্টারনেটিং ইএমএফ এবং অল্টারনেটিং কারেন্ট ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থ্রু দিয়ে উৎপন্ন হচ্ছে না, কাজে এখানে অল্টারনেটিং ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে অবশ্যই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে। কেন থাকবে? কারণ এখানে কিন্তু বডিটা ইন্ডাকটিভ, কাজেই কারেন্ট কিন্তু ল্যাগ করবে ভোল্টেজের থেকে, সুতরাং এখানে কস ফাইও থাকবে। তো একটু ভেবে দেখো, এই তিনটে যে প্রোডাক্ট তুমি পেলে, ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু কস ফাই, এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি? পাওয়ার। তাহলে এখানে একটা পাওয়ার ডেভেলপ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে একটা পাওয়ার ডেভেলপ হচ্ছে। পাওয়ার যখন ডেভেলপ হচ্ছে তখন নিশ্চিতভাবে এখানে একটা টর্ক ডেভেলপ হবে। কিভাবে টর্ক ডেভেলপ হবে আমি খুব সহজভাবে বোঝাচ্ছি, একটু লক্ষ্য করো। দেখো, এখানে যখন ইএমএফ উৎপন্ন হচ্ছে, ইএমএফ উৎপন্ন হলে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হলে সেখানে একটা বল তৈরি হচ্ছে। তো তুমি লেঞ্জেস ল এর কথা শুনেছো, লেঞ্জেস ল পড়েছো। লেঞ্জেস লতে আমরা কি পড়েছি? লেঞ্জেস কি বলছেন? লেঞ্জ কি বলছেন? লেঞ্জ বলছেন যদি কোনো বডিতে ইএমএফ উৎপন্ন হয় এবং ইনডিউসড কারেন্টও যদি হয়, ইনডিউসড ভোল্টেজ অথবা ইনডিউসড কারেন্ট যদি হয়, তাহলে সেই বডি ইমিডিয়েটলি কিন্তু তার কারণকে অপোজ করবে। ইট অপোজেস দ্য কজ, কজকে কিন্তু অপোজ করবে। তো এখানে এর ভোল্টেজ যে তৈরি করছে তাকে অপোজ করবে, কারণ সেই কারণ। তাহলে তাকে যদি অপোজ করতে হয়, এ তখন ব্যাপারটা একটু অনুসন্ধানে বেরিয়েছে যে আমার বডিতে ইএমএফটা কে তৈরি করলো, আমি তাকে কিন্তু অপোজ করব। তো সেটা করতে গিয়ে দেখছে, এ তখন লক্ষ্য করলো যে এই ম্যাগনেটিক ফ্লাক্স যেগুলো এসে আমার বডিতে লিংক করছে, এই ফ্লাক্স ইজ দ্য কজ। তো ফ্লাক্স, তো এখানে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, কাজেই ফ্লাক্স এর গায়ে লিংক করছে। কিন্তু ও তারপরেও ভেবে দেখছে, এর কিন্তু মানুষের থেকে বেশি চিন্তা শক্তি, ঠিক আছে? তো কাজেই ও তখন ভেবে দেখছে যে ফ্লাক্স লিংক করছে বলেই কি ইএমএফ তৈরি হচ্ছে। ভেবে দেখো, একটা কন্ডাক্টরে যদি ফ্লাক্স লিংক করছে তো ইএমএফ তৈরি হবে। সেখানে একটা শর্ত থাকে, কিন্তু কি শর্ত থাকে না, যে ফ্লাক্সটা লিংক করছে তার একটা নির্দিষ্ট হারে পরিবর্তন হতে হবে। মোদ্দা কথা, চেঞ্জেবল ফ্লাক্স লিংক হতে হবে। তো চেঞ্জেবল ফ্লাক্স লিংক হলে তবেই কিন্তু ইএমএফ উৎপন্ন হবে। ফ্লাক্স লিংক করলে ইএমএফ উৎপন্ন হবে না। তখনও কিন্তু খুঁজে পেল যে এই চেঞ্জেবল ফ্লাক্সটা লিংক করা বন্ধ করতে হবে, মানে ফ্লাক্সের চেঞ্জ হওয়াটা বন্ধ করতে হবে, তবেই ইএমএফ উৎপন্ন হওয়া বন্ধ হবে। তো ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে কেন? দেখো, একবার বলি যে এই ম্যাগনেটটা রোটেট করছে। প্রথমেই বলেছি, ম্যাগনেট যদি রোটেট না করতো তাহলে ফ্লাক্স লিংকিং এর পরিবর্তন হতো না। বোঝো, ম্যাগনেটটা যদি রোটেট না করতো তাহলে ফ্লাক্স লিংকিং এর পরিবর্তন কিন্তু হতো না। ম্যাগনেট রোটেট করছে আর এ সাপোজ দাঁড়িয়ে আছে, তাই কিন্তু ফ্লাক্স লিংকিং এর পরিবর্তন হচ্ছে, মাইন্ড ইট। তখনও বলছে আচ্ছা, এই ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে তাই ফ্লাক্স লিংকিং এর পরিবর্তন হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড যদি দাঁড়িয়ে থাকতো তাহলে তো ফ্লাক্স লিংকিং এর পরিবর্তন হতো না। তাহলে আসল কারণ কি? আসল কারণ কিন্তু এটাই যে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকিং, ম্যাগনেটিক ফিল্ড রোটেট করছে, তখন রোটেশনটাকে বাধা দিতে চাইবে অবশ্যই। তো রোটেশনটা কেন হচ্ছে? আগেও বলেছি, রোটেশন হচ্ছে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য। এই তিনটে ফেজের মধ্যে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট রয়েছে। 120, 120, 120, কাজেই তিনটে ফেজে একই সাথে হাই একই সাথে লো, এই ব্যাপারটা হচ্ছে না বলেই কিন্তু এরা রোটেট করছে। তখনই 120 ডিগ্রি ডিসপ্লেসমেন্টটাকে বাধা দিতে চাইবে যে তোমরা 120 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হয়ে এসো না, তোমরা একসাথে সবাই এসো, একসাথে সবাই জিরো হয়ে যাও, তাহলে তো আর রোটেট করবে না। কিন্তু এটা তো অল্টারনেটরের ভেতর থেকে তৈরি হয়ে আসছে, অল্টারনেটরের ভেতরে তো 120 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট রয়েছে, এ কি করে বাধা দেবে? এ কি করে? সে তো পাওয়ার প্ল্যান্টের মধ্যে যে অল্টারনেটর রয়েছে সেই অল্টারনেটরের ভেতর থেকে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়ে আসছে, কিন্তু এ দেখছে এটাকেই বাধা দিতে হবে, তবে এটাই হচ্ছে আসল কারণ। তখনও কি করছে? এটাকে বাধা দেওয়া তো সম্ভব নয়। সেটা যখন বুঝে গেছে তখন দেখো, তখন এই কন্ডাক্টর গুলো প্রত্যেকে মিলে তখন ও যে স্পিডে ঘুরছে, বোঝো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ও যেই স্পিডে ঘুরছে সেই স্পিডেই কন্ডাক্টর গুলো ঘুরছে সেই দিকে। আচ্ছা, সেই স্পিডেই যদি ঘুরে
তাহলে কি হচ্ছে, আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাচ্ছে? দেখো ns যে স্পিডে ম্যাগনেট ঘুরছে, সিনক্রোনাস স্পিড, যে স্পিডে ম্যাগনেট ঘুরছে, ns ইকুয়ালস টু আমি কি বলেছিলাম 1500 সাপোজ দ্যাট। তো তখন এই যে রোটর যে ঘুরবে, রোটর এটাকে বলা হয় রোটরের স্পিড nr, সামটাইমস শুধু n দিয়েও দেখানো হয়। তো রোটরের স্পিড nr, তো রোটরও যদি 1500 স্পিডে ওই সেম দিকে ঘুরে যায়, ভাবো রোটরও যদি 1500 স্পিডে সেম দিকে ঘুরে যায়, তাহলে এদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত? রিলেটিভ স্পিড কত? 0, 1500 মাইনাস 1500 ইকুয়ালস টু 0। তো রিলেটিভ স্পিড যদি 0 হয়ে যায়, তাহলে এদের দুজনের একসাথে দাঁড়িয়ে থাকা আর দুজনকে একসাথে 1500 স্পিডে চলা ব্যাপারটা সেম। বুঝো, একই সাথে দুজনে 1500 স্পিডে চলছে, এই ঘটনা আর একসাথে দাঁড়িয়ে থাকা, এই দুটো ঘটনা এক, কারণ রিলেটিভ, তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ 0 হয়ে যাচ্ছে। এই আপেক্ষিক গতিবেগ যদি 0 হয়ে যায়, তাহলে ফ্লাক্স লিঙ্কিং এর পরিবর্তন হবে না। যে ফ্লাক্সটা লিঙ্ক হচ্ছে সেটা চেঞ্জেবল ফ্লাক্স লিঙ্ক করতে পারবে না, তখন ইএমএফ উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। ইনফ্যাক্ট সেটাই চেয়েছিল যে আমাকে যে ইএমএফ উৎপন্ন করছে তাকে আমি বাধা দেব। তাহলে এ তো সেটাই চেয়েছিল, সেটা কিন্তু এ করতে পারলো। যখনই এ 1500 স্পিড অ্যাচিভ করলো, একবার ভেবে দেখো, যখনই এ 1500 স্পিড অ্যাচিভ করলো, তখন এর মধ্যে ইএমএফ কি আর উৎপন্ন হবে? অবশ্যই নয়, রিলেটিভ স্পিড 0 হয়ে গেছে। তাহলে তখন এর মধ্যে না থাকবে ভোল্টেজ না থাকলে কারেন্টও থাকবে না, কসফাইয়ের তো গল্পই নেই। তাহলে এখানে পাওয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাবে। পাওয়ার যখন 0 হয়ে যাবে, যে বলের দরুনে রোটেট করছিল সেই বলটাও 0 হয়ে যাবে। বলটা যখনই 0 হয়ে যাবে, রোটর দাঁড়িয়ে যাবে। রোটরে তার বল নেই প্রয়োজনীয়, যে বলের জন্য ওই ডিরেকশনে ওর সাথে ঘুরছিল, ওকে ফলো করছিল। তো রোটরে তখন আর কোনো বল না থাকবে, ধরুন রোটর দাঁড়িয়ে যাবে। তো রোটর তো একবারে 1500 স্পিড থেকে 0-তে চলে আসবে না, কমতে কমতে তো আসবে, কারণ তো এর তো একটা ইনার্সিয়া আছে না। তো রোটরের স্পিড যেই একটু 1500 থেকে, মনে করা যাক যে রোটরের স্পিড না 1500 থেকে কমে যেই সাপোজ দ্যাট 1480 এলো, সাপোজ 1499 এলেও হবে, যেই 1480 এলো, তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হলো? আপেক্ষিক গতিবেগ তখন 20 হয়ে গেল। লক্ষ্য করো, আপেক্ষিক গতিবেগ যখনই 20 হয়ে গেল, আচ্ছা আপেক্ষিক গতিবেগ 20 হোক কিংবা 10 হোক কিংবা 5 হোক, এদের মধ্যে যে গতির যে পার্থক্যটা, সেই গতির পার্থক্য যখনই আসবে, তখনই পুনরায় রোটর কন্ডাক্টর গুলোতে আবার ইএমএফ তৈরি হবে নাকি? দেখো, আবার যে ফ্লাক্স লিঙ্ক করবে, সেই ফ্লাক্স লিঙ্কিং এর পরিবর্তন হবে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক কথা যে যখনই দাঁড়িয়েছিল তখন আপেক্ষিক গতিবেগ সর্বোচ্চ ছিল, কিন্তু যখনই আবার আপেক্ষিক গতিবেগ এলো, সাপোজ দ্যাট 20 আরপিএম আপেক্ষিক গতিবেগ চলে এলো, রিলেটিভ স্পিড 20 আরপিএম যখন এলো, তখনও তো আবার পুনরায় এখানে ফ্লাক্স লিঙ্কিং এর পরিবর্তন হবে। বোঝো, যখন আবার ফ্লাক্স লিঙ্কিং এর পরিবর্তন হবে, তখন আবার E2 আসবে, সেকেন্ডারি ইএমএফ জেনারেট হবে, আবার কারেন্ট ফ্লো হতে শুরু করবে, আবার কস ফাই আসবে। তো আবার তখন কিন্তু রোটরে পাওয়ার ডেভেলপ হয়ে যাবে। রোটরে যখনই আবার ফার্দার পাওয়ার ডেভেলপ হয়ে যাবে, রোটর আবার কিন্তু ট্রাই করবে ওই 1500 আরপিএম এ ঘোরা, যাতে করে ওর মধ্যে ইএমএফ না তৈরি হয়। তো দেখো, যখনই আবার সে 1500 আরপিএম এ ঘুরতে চাইবে কিংবা ঘুরে যাবে, তখন আবার কিন্তু রোটর সার্কিট ডেড হয়ে যাবে, কারণ আবার তার মধ্যে ইএমএফ থাকবে না, কারেন্ট থাকবে না। যখনই ইএমএফ কারেন্ট কিছুই থাকবে না, তখন পাওয়ার থাকবে না, তখন আবার সে স্লো হয়ে যাবে। তো কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে রোটর কিন্তু স্পিড আপ হচ্ছে, আবার স্লো হয়ে যাচ্ছে, স্পিড আপ হচ্ছে, আবার স্লো হয়ে যাচ্ছে। একবার 1500 এ যাচ্ছে, সেখান থেকে যেই একটু ফল করছে স্পিডটা, আবার ফ্লাক্স লিঙ্ক করে কিন্তু 0-তে পৌঁছাচ্ছে না। 0-তে পৌঁছানোর অনেক আগেই, মানে একটু ডিফারেন্স যেই আসছে, তখনই কিন্তু আবার ফ্লাক্স লিঙ্ক করে আবার তার মধ্যে ইএমএফ জেনারেট করছে, কারেন্ট ফ্লো করাচ্ছে, তখন আবার সে পাওয়ার ডেভেলপ হয়ে যাচ্ছে। পাওয়ার ডেভেলপ যখনই হচ্ছে, তখন আবার সে 1500 এ ঘুরতে চাইছে। তো স্টেটরের যে ম্যাগনেটটা রোটেট করছে, ভালো করে বোঝো, স্টেটরের যে ম্যাগনেটটা রোটেট করছে, সেই ম্যাগনেটের গতি কত? সেটা তো ফিক্স, সেটা তো 1500। কিন্তু রোটর কন্টিনিউয়াসলি সর্বোচ্চ স্পিড কত হচ্ছে? 1500, তারপরে আবার পিছিয়েও যাচ্ছে, আবার 1500, আবার পিছিয়ে যাচ্ছে। তাহলে রোটরের যে অ্যাভারেজ স্পিডটা, বোঝো,
রোটরের যে অ্যাভারেজ স্পিড এনআর সেটা অবশ্যই লেস দ্যান এনএস হবে। তার মানে এনএস সব সময় একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, নট অনলি স্কুইরেল কেজ, ডাবল স্কুইরেল কেজ, স্লিপ রিং ইন্ডাকশন মোটর, সব সময় এনআর অবশ্যই কিন্তু এনএস এর থেকে কম হবে। এনআর কি? রোটর স্পিড। এনএস কি? ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড। তো এনআর সব সময় এনএস এর থেকে কিন্তু কম হচ্ছে। এবারে তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো যে রোটর কেন রোটেট করছে। তো রোটর কিন্তু বেসিক্যালি রোটেট করছে বিকজ অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল সে কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে বাধা দিতে চেয়েছিল। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য, যেটাকে কোনোভাবেই বাধা দেওয়া সম্ভব নয়। তখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। তো তখন সে নিজেই ওর সঙ্গে ঘুরে রিলেটিভ স্পিডটাকে জিরো করে দিতে চাইছে বারংবার। তো বারংবার জিরো করে দিতে চাইছে। তো একটা ইন্ডাকশন মোটরের, একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের এনএস অবশ্যই কিন্তু গ্রেটার দ্যান এনআর, এবং এই এনআর কি? রোটর স্পিড, এনএস কি? সিনক্রোনাস স্পিড, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের স্পিড। তো এই যে এনএস মাইনাস এনআর যদি করি তাহলে সেটাকে কি বলবে? রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড, অথবা এটাকে বলা হয় স্লিপ স্পিড। এই যে স্লিপ এটাকে, এদের গতির পার্থক্যকে বলা হয় স্লিপ স্পিড। এই স্লিপটা কিন্তু ইন্ডাকশন মোটরে, স্লিপটা যতদিন ইন্ডাকশন মোটরে থাকবে স্লিপটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট রোল প্লে করবে। স্লিপের কিন্তু ইন্ডাকশন মোটরে হিউজ রোল প্লে করে স্লিপ যদি দেখো এখানে স্লিপটা যখনই তাহলে কখন বাড়বে? স্লিপ স্পিড কখন বাড়বে? যখন এদের মধ্যে গতির পার্থক্য বেশি হবে। যখন এনএস এবং ইকুয়ালস টু এনআর হয়ে যাবে তখন স্লিপ স্পিড কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো স্লিপ স্পিড মানেই হচ্ছে রিলেটিভ স্পিড। তো এই স্লিপ আমরা পরবর্তী ক্লাসে স্লিপ নিয়ে আলোচনা করব। এবং দেখো রোটরে যে ইএমএফটা প্রডিউস হচ্ছে, সেই রোটরে ইএমএফ প্রডিউস হচ্ছে কি? অল্টারনেটিং ইএমএফ প্রডিউস হচ্ছে। অল্টারনেটিং ইএমএফ প্রডিউস হলে অবশ্যই তার কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে। আমরা নেক্সট ক্লাসে এই ইনডিউসড ইএমএফ এবং ইনডিউসড কারেন্টের ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করব, রোটর ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু সাপ্লাই ফ্রিকোয়েন্সির মতো নয়। রোটরে যে ট্রান্সফরমারের সেকেন্ডারি ফ্রিকোয়েন্সিটা সমান হয় প্রাইমারির সঙ্গে, কিন্তু এখানে কিন্তু নয়। এখানে একটাই মাত্র কন্ডিশনে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু রোটর ফ্রিকোয়েন্সি হয়, সেটা হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে। সেই সমস্ত বিষয়গুলো আমরা পরের ক্লাসে বিস্তারে আলোচনা করব, এবং তার সাথে অবশ্যই ফ্রিকোয়েন্সি কিভাবে ডিটারমাইন করবে, এর ফর্মুলা কি, কিভাবে প্রুভ করবে সেগুলো, এবং তার সাথে স্লিপের সিগনিফিকেন্সি। আবার বলছি, স্লিপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইন্ডাকশন মোটর চ্যাপ্টারটা একটু নাড়াঘাটা করেছো তারা ইতিমধ্যেই জেনে গেছো যে স্লিপ কতটা ইম্পর্টেন্ট। তো দিস ওয়াজ দ্য অল অ্যাবাউট স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল। আমরা কি পেলাম? আমরা শুধুমাত্র স্টেটরে 3 ফেজ সাপ্লাই দেবো, রোটরে কোনো রকম ইলেকট্রিক্যাল সাপ্লাই দেবো না, অথচ রোটর কিন্তু রোটেট করবে ইন দ্য ডাইরেকশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেদিকে রোটেট করবে সেদিকেই রোটর রোটেট করবে, এবং সব সময় রোটরের স্পিড সিনক্রোনাস স্পিডের থেকে অবশ্যই কম হবে। এদের দুজনের যে গতির পার্থক্য সেটাকে রিলেটিভ স্পিড বলা হবে অথবা স্লিপ স্পিড বলা হবে। গতির পার্থক্য থাকলে তবেই এদের রোটরে ইএমএফ ইনডিউসড হবে, এবং গতি যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু ইএমএফ ইনডিউসড হবে না, তখন স্লিপ স্পিডে 0, রিলেটিভ স্পিডও 0। সাথে থেকো, পরের ক্লাস আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।